এদিকে ভয়ঙ্কর রূপ নিয়ে আওয়ামী লীগ কর্মীরা দেশে আসতে শুরু করে ক্ষমতায় বসার মহাপরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। কঠিন চাপে আছেন ডক্টর ইউনূসের সমন্বয়করা, তারা এদেরকেই প্রথম টার্গেট করেছে। সর্বশেষ বাংলাদেশের পরিস্থিতি এবার কোন দিকে যাচ্ছে? এই আওয়ামী লীগের ব্যাপারে 24 ঘন্টাই যদি আপনি অ্যালার্ট না থাকেন, এবং 24 ঘন্টার 24 ঘন্টাই থাকতে হবে, মানে একটা সেকেন্ড আপনি ফাঁক দিবেন, ওই এক ফাঁকের মধ্যে সে কিন্তু এসে সর্বনাশ করে দিবে। ওরা এরকম 30 তারিখ আসবে, 0 পয়েন্টে আসবে, সুদের টাকায় আনবে, এই সব কিছুর পিছনে কিন্তু তাদের আশার একটা গন্ধ পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবেন না। আওয়ামী লীগ ফিরে আসে, বিশেষ করে যারা বিপ্লবী নেতৃত্ব দিয়েছে, যারা প্রত্যেকটা জেলায় নেতৃত্ব দিয়েছে, ধরে ধরে আওয়ামী লীগ ফাঁসিতে ঝুলাবে। আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতারা তারা নিজেদের মধ্যে বৈঠক করছেন। সেই বৈঠকের পরিকল্পনার কোনো অংশ তারা ভারতের বিভিন্ন গণমাধ্যমকে জানাচ্ছে। তারা কিভাবে দেশে ফিরে আসবে, কি করতে চায়, প্রশ্ন হচ্ছে তাদের এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা। আওয়ামী লীগ নেতারা গর্ত থেকে বেরোতে শুরু করেছে এবং যথারীতি ভারতের গণমাধ্যম তাদের বক্তব্য আমাদের সামনে আনছে। একটা পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। তবে সবাইকে জানাইয়া টানাইয়া এই পরিকল্পনা যখন সামনে আসছে, প্রশ্ন হচ্ছে আসলে এদিনকে এই ঘটনা ঘটবে, অথবা পলাতক থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কি এই ডাকে সামনে আসবে কিনা। তবে ডাক দিছে কে? মুক্তিযোদ্ধা মন্ত্রী। তারা যেভাবে কথা বলতেছে, জিয়াবাদ, মুজিববাদ, আরে বাবা তোরা তো কোনো বাবার সন্তান, তাই না? এই বাংলাদেশে যখন যুদ্ধ হয়েছিল তখন মুজিববাদ আর জিয়াবাদই ছিল বাংলাদেশে। তোর বাবাও নামে নাই, আমার বাবাও নামে নাই। তাহলে আমরা যতদিন পর্যন্ত বঙ্গবন্ধুর একজন সৈনিক বেঁচে থাকবো, ততক্ষণ পর্যন্ত আমাদের বাংলাদেশের মাটিকে জঙ্গিবাদের আস্তানা হিসেবে আমরা ব্যবহার করতে দিব না। আমরা আরো হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই যে আপনি সময় থাকতে আপনি পদত্যাগ করুন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনি বিদায় নেন। আর যদি সেটি না করেন, আপনি মনে রাখবেন আপনি কিন্তু পালাবার পথ পাবেন না। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই বঙ্গবন্ধু কন্যার জন্য অপেক্ষা করছে, আপনাকে গণদোলাই দেওয়ার জন্য অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটু নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার মধ্যে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো। বর্তমানে চলমান দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে, তারই ধারাবাহিকতা আমরা চেষ্টা করি সবসময় আলোচিত সমালোচিত সব খবর সবার আগে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতা আজকের ভিডিও। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপে করার ক্ষেত্রে আমি মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। জনাব রাজীব খান সহ আজকে যারা এই জঙ্গি ইউনূসের পদত্যাগের দাবিতে এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই সমাবেশের মাধ্যমে আমরা জঙ্গি ইউনূসকে একটি হুঁশিয়ারি বার্তা দিতে চাই যে জঙ্গি ইউনূস, আপনি যদি চেষ্টা করেন যে এই বাংলাদেশে আপনি জঙ্গিবাদের মদদ দিয়ে, এই জঙ্গিবাদের উপরে ভিত্তি করে, জঙ্গিবাদের উপরে দাঁড়িয়ে মৌলবাদীদেরকে ব্যবহার করে বাংলাদেশের মাটিতে একটি জঙ্গিদের আস্তানা গড়ে তুলবেন, তাহলে আমরা যতদিন পর্যন্ত বঙ্গবন্ধুর একজন সৈনিক বেঁচে থাকবো, ততক্ষণ পর্যন্ত আমাদের বাংলাদেশের মাটিকে জঙ্গিবাদের আস্তানা হিসেবে আমরা ব্যবহার করতে দিব না। আমরা আরো হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই যে আপনি সময় থাকতে আপনি পদত্যাগ করুন। এই বাংলাদেশের মানুষ আপনাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। আপনি হচ্ছেন এই বাংলাদেশের একজন অপ্রয়োজনীয় বর্জ্য। আপনি বাংলাদেশের মানুষকে অশান্তিতে ভোগাচ্ছেন। আপনার জন্য বাংলাদেশের মানুষ আজকে মৃত্যুগুলিতে পরিণত হয়েছে। বাংলাদেশ আজকে দুর্ভিক্ষের দিকে যাচ্ছে। আপনাকে মানুষ জঙ্গি ইউনূস হিসেবে আখ্যায়িত করেছে। তাই আপনাকে বলতে চাই, আপনি পালাবার পথ পাবেন না। সময় থাকতে আপনি বাংলাদেশ থেকে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, সাংবিধানিক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনি বিদায় নেন। আর যদি সেটি না করেন, আপনি মনে রাখবেন আপনি কিন্তু পালাবার পথ পাবেন না। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ আপনাকে এই বাংলাদেশ থেকে গণদোলাই দিয়ে একদিন বিতাড়িত করবে ইনশাল্লাহ। আর সেই জন্য বাংলাদেশের মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই বঙ্গবন্ধু কন্যার জন্য অপেক্ষা করছে, আপনাকে গণদোলাই দেওয়ার জন্য অপেক্ষা করছে। তাই আপনাকে বলবো, অতি সত্বর যত তাড়াতাড়ি সম্ভব আপনি এই দেশ থেকে পালিয়ে যান।
নয়তো আপনাকে মানুষ গণদোলায় দিবে। তাই আপনার অচিরেই আপনার পদত্যাগ দাবি করে আওয়ামী লীগ নেতারা গর্ত থেকে বেরোতে শুরু করেছেন এবং যথারীতি ভারতের গণমাধ্যম তাদের বক্তব্য আমাদের সামনে আনছে। আমি এটাকে অপোজ করি না, আমি মনে করি আওয়ামী লীগের লোকজনের বক্তব্য প্রকাশিত হোক, আমাদের দেশেও আসুক এবং সেই বক্তব্য নিয়ে আমরা কথাবার্তা বলি। এটা আওয়ামী লীগের বর্তমান এবং তাদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সেটা সম্পর্কে আমরা কিছুটা হলেও আঁচ পেতে পারি বলে মনে করি। এবং বহু ক্ষেত্রে তারা এমন সব কথা বলেন, এমন সব কাজ করেন যেগুলো তাদের ভবিষ্যৎকে আরো ধ্বংস করে। সুতরাং এগুলো যথেষ্ট পরিমাণে প্রচারিত হওয়া দরকার বলে আমি মনে করি। ইন্ডিয়ান এক্সপ্রেস আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সাক্ষাৎকার ছাপিয়েছে। খুব গুরুত্বপূর্ণ দুটো ব্যাপার আছে এর মধ্যে। ভারতের সাহায্য চাওয়া আসবো এবং 26 মার্চ তাদের দেশে ফিরে আসবে অনেকে, এরকম একটা আলাপও কেউ কেউ দিচ্ছেন, অন্তত একজন দিয়েছেন। আমি বক্তব্যগুলো একটু পড়ি। অনেকেই আছেন যেমন আকম মোজাম্মেল হক, নাহিম রাজ্জাক, বাহাউদ্দিন নাসিম, পঙ্কজ দেবনাথ, সাইফুজ্জামান শিখর, আসাদুজ্জামান কামাল, মাহমুদুল আলম হানিফ, অনেকেই কথা বলেছে। তারা কেউ কেউ ভুল করার কথা স্বীকার করেছেন, যদিও সবাই নয়। জনাব আসাদুজ্জামান খান কামাল সেটা অস্বীকার করেছেন, মানে সেই রিমোর্স লিস্টও তাদের নেই। আচ্ছা, এখন তাদের অনুমান আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের 1/3 কারাগারে, 1/3 দেশের বাইরে আত্মগোপনে এবং 1/3 দেশের ভেতরে লুকিয়ে আছে। আমি মোজাম্মেল হকের ব্যাপারটা, তার বক্তব্যে খুব দুইটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, সেটা পরে আসে। অন্য কে কি বলেছেন সেটা নিয়ে বলা হচ্ছে। নাহিম রাজ্জাক বলছেন প্রায় সবার জামিনের আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। তার মতে আওয়ামী লীগের নেতারা ভয়াবহ এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, কারো নাকি কোনো বিচারিক অধিকার নাই, কেউ জামিন পাচ্ছে না। তারা যদি দেশে ফিরে নির্বাচনের জন্য যায় তাহলে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। আমি নাহিম রাজ্জাককে বলি, আপনি আসেন কারাগারে যান, নির্বাচন করেন। আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, কিন্তু আপনি তো স্বতন্ত্র নির্বাচন করতে পারেন। আসুন এবং নির্বাচন করুন, জেলে গিয়ে করুন। বহু মানুষ জেলে থেকে নির্বাচন করেছে, এরশাদ করেছে। আপনার তো এরশাদের চাইতে ভয়ঙ্কর অধম আমরা অনেকদিন থেকে বলছি। জেলের কথা বলছেন। অনেকে বলছে তাদের মধ্যে মানে আলোচনা চলছে 30-40 জন সাবেক মন্ত্রী ও এমপি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যুক্ত আছেন। তারা প্রচুর চ্যাট করছেন কিভাবে ডক্টর ইউনূস সরকারের পতন ঘটাবেন। বুঝতেই পারছি। এখানে থাকা একজন বাহাউদ্দিন নাসিম, তিনি আত্মগোপনে থেকেও নাকি সবার সাথে খুব যোগাযোগ করছেন। তিনি প্রতিদিন নেতাকর্মীদের কাছ থেকে 200-300টি কল পায়। এভাবে তারা সবসময় যোগাযোগ রেখে চলেছেন। কয়েকজন নেতা দাবি করেছেন ভারতে থাকাকালীন শেখ হাসিনা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দলের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। এরকম কিছু গ্রুপে শেখ হাসিনা আপা নামে যুক্ত আছেন। ওই সেই আপার কথা মনে পড়লো, কয়েকশো বার আপা। তারা নিশ্চয় কথা বলার সময় কয়েকশো বার বলেন। পঙ্কজ দেবনাথ তাই বলছেন। তিনি বলছেন শেখ হাসিনা আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। মানে আমরা খুব চাই শেখ হাসিনা এই দলটার দায়িত্বে ডিফ্যাক্টো থাকুক। ওই দল ডোবার জন্য আসলে আর কিছু লাগবে না। এখনো যদি আওয়ামী লীগের লোকজন মনে করে শেখ হাসিনাকে রেখে তারা কিছু করতে পারবেন, তারা বোকার স্বর্গে আছেন। এবং আমরা চাই শেখ হাসিনা থাকুক, আমরা শেখ হাসিনার নেতৃত্বের পক্ষে আছি। তাদেরও ভাবটা কিন্তু সেরকম মনে হয়। তারপর বলেছে যে 24 আগস্ট এটা আসাদুজ্জামান খান কামাল বলছেন যে আগেও অনেক বিপদে পড়েছে, কিন্তু এতটা বিপদে পড়েনি। মোজাম্মেল হক বলছেন প্রচুর অস্ত্র নাকি দিয়ে গেছে, সেই অস্ত্র দিয়ে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র বানানোর পরিকল্পনা হচ্ছে। আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি। এটা এখনো না, এখন বাংলাদেশ অনেক অনেক কন্ট্রোলে। ঘটনা ঘটার 1.5-2 সপ্তাহের মধ্যে একজন বিদেশি জার্নালিস্ট বাংলাদেশে আসলেন, যে নাকি শেখ হাসিনা, উনি পশ্চিমা দেশের জার্নালিস্ট। শেখ হাসিনা তাকে বহুবার উনি চেয়েছেন, কিন্তু তাকে ভিসা দেওয়া হয়নি। উনি আসলেন এবং বেশ ভয়ে ভয়ে এসেছিলেন। উনি অবাক হয়ে গেছেন যে বাংলাদেশে আদতে কিছু নেই। ওই যে ইন্ডিয়ান যে প্রোপাগান্ডা আছে, বাংলাদেশ সব জঙ্গিদের দখলে চলে গেছে ইত্যাদি ইত্যাদি। দীর্ঘ সময় 1-1.5 ঘন্টা তার সাথে আমার আড্ডা হলো। উনি দেশের বিভিন্ন জায়গায়, ঢাকার আশপাশে এই 1-1.5 সপ্তাহের মধ্যেই ঘুরেছেন, যখন অলমোস্ট পুলিশ ছিল না। অবাক হয়েছেন বাংলাদেশ কত চমৎকার, এই সব প্রবলেমের পরও পরিস্থিতি বিরাজ করছে, তারা তাদের একই রকম কাজ করছেন।
মাহমুদুল আলম হানিফ বলছেন 3 লাখের বেশি কর্মী এখন আত্মগোপনে আছেন, বিদেশে অনেকে লুকিয়ে আছেন এবং শেখ হাসিনার সাথে তাদের যোগাযোগ রয়েছে। এসব কমন ধরনের কথা। এবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আসাদুজ্জামান খান কামালের ইন্টারভিউটা মানব জমিন পুরো ডিটেল ছাপিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে নিয়ে। এখানে তিনি গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার করেছেন, কিন্তু যে কথাটা বলছিলাম যে আমি একটু পড়ি। আপনি কি স্বীকার করেন যে আপনার দল কিছু মৌলিক ভুল করেছে যার ফলে ক্ষোভের সৃষ্টি হয়েছে? আমি বিষয়টিকে ভুল বলবো না, তবে হ্যাঁ, দল পুনর্গঠনের সিদ্ধান্ত নিতে আমাদের অনেক দেরি হয়ে গেছে, এটাই মূল কথা। 2 বছর পর নতুন নেতাদের আসার কথা ছিল, কিন্তু আমরা যথাসময়ে নেতা নির্বাচনে ব্যর্থ হয়েছি। মানে ভুল স্বীকার আসলে তারপরও করছেন না। ওই যে প্রায় বলি ওরা সব সাইকোপ্যাথ, এবং আসাদুজ্জামান খান কামাল তো অনিবার্যভাবেই একজন সাইকোপ্যাথ। স্বরাষ্ট্রমন্ত্রী এত বছর যিনি থেকেছেন, যার নেতৃত্বে এই দেশের মানুষের উপরে ভয়ঙ্করতম নিপীড়নগুলো এসছে, সেই মানুষটাতে আমি বলবেনি শেখ হাসিনার গুরুত্বপূর্ণ কয়েকটা হাতের মধ্যে নিশ্চয়ই তিনি একজন। এখানেও আছে শেখ হাসিনার সাথে তার যোগাযোগ আছে, শেখ হাসিনা তার দিকে দিক নির্দেশনা দিচ্ছেন। এবার সেই জায়গাটা ভারত সম্পর্কে ইনি এবং মোজাম্মেল হক কি বলছেন। তিনি বলছেন, তাকে প্রশ্ন করা হচ্ছে আপনি ভারতের কাছে থেকে কি আশা করছেন, ভারত কিভাবে সাহায্য করতে পারে? আমি মুক্তিযোদ্ধাদের একজন কমান্ডার ছিলাম, তাই আমি জানি 1971 সালে ভারত বাংলাদেশের জন্য কি করেছে। আমি স্বীকার করি যে ভারত সবসময় বাংলাদেশকে সাহায্য করার জন্য সেখানে ছিল, এখন কূটনৈতিকভাবে আমাদের সাহায্য করতে পারে। আওয়ামী লীগের আইনজীবীরা আদালতে যেতে পারছেন না, নতুন করে বিচারক নিয়োগ করা হয়েছে। এক্ষেত্রে প্রথমত আদালত যাতে পুনরায় কাজ শুরু করতে পারে সেই জন্য কূটনৈতিক চাপ এবং এর পক্ষে আওয়াজ তোলা উচিত। আমি মনে করি ভারত এভাবে সাহায্য করতে পারে। এটা হচ্ছে আসাদুজ্জামান খান কামাল বলছেন। মোজাম্মেল এই বক্তব্য নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে, ওনাকে জিজ্ঞেস করা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলছেন, আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী এখন তাদের ঘর বাড়ি ছেড়ে আত্মগোপনে আছেন, ওদের অনেকের খাবার কিনে খাওয়ার মতো টাকাও নেই, তবুও তৃণমূল কর্মীদের মনোবল শক্ত আছে। এই জায়গাটা একটু বলি, মাত্র কয়টা দিন গেল। আমি কখনোই মনে করি না কোনো প্রতিহিংসা পুষে রাখতে চাই না, আমরা ন্যায় বিচার চাই, ওদের বিচার হতে হবে। কিন্তু বছরের পর বছর বিরোধী দলীয় কর্মী, বিশেষ করে বিএনপি এবং জামায়াতেরও, এই 2 দলের কর্মীদের উপরে বছর পর বছর সিস্টেম্যাটিক টর্চার, এলাকায় যেতে না পারা থেকে শুরু করে কি বিভৎস অত্যাচার নিপীড়ন হয়েছে। আরে কয়েক মাস যেতেই এখন তাদের মাথা নষ্ট হয়েছে। কিন্তু যে কথাটা বলতে যাচ্ছিলাম, বিদেশে আওয়ামী লীগের পক্ষে জনমত গঠনে সাহায্য করার জন্য আমরা ভারতের দিকে তাকিয়ে আছি, জনমত গঠনের জন্য। এবং উনি বলেন, সিনিয়র নেতারা মনে করেন আমাদের সবার 26 মার্চ স্বাধীনতা দিবসে বাংলাদেশে ফিরে যাওয়া উচিত। নাকি ফিরবেন? আসছি, তার আগে ভারত সম্পর্কে রাগঢাক ছাড়া প্রকাশ্যে ভারতের সাহায্য চাওয়া নতুন না নিশ্চয়ই। 2টো ঘটনা আমরা একটু মনে রাখবো, এই কথাগুলো বারবার আসতে হবে, আমাদের স্মৃতিতে বাঁচিয়ে রাখা দরকার আছে। বহুবার এগুলো নিয়ে কথা বলেছি। একবার পররাষ্ট্রমন্ত্রী একটা প্রকাশ্য সভায় বলছেন, হিন্দু সম্প্রদায়ের একটা অনুষ্ঠানে, যে তিনি ভারতে গিয়ে বলে এসেছেন যেভাবেই হোক শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে, কি কি সুবিধা হবে না হবে এভাবে বলে এসেছেন, অ্যাট এনি কস্ট, এতে এই লাভ হবে তোমার, আমার এই লাভ হবে, এইভাবে। তারপর যেমন ওবায়দুল কাদেরের সেই বিখ্যাত কিংবা কুখ্যাত, এগুলো সব আমাদের ইতিহাসের অংশ। আমরা আছি, দিল্লি আছে, দিল্লি আছে, আমরা আছি, দিল্লি আছে, আমরা আছি। তো এভাবেই কথাগুলো উনি বলেছিলেন। ফলে আমরা তখন থেকে খুব জানি যে একেবারে প্রকাশ্যভাবে তারা ভারত তাদের ক্ষমতায় রাখতে বলা হচ্ছে, এগুলো কোনো লুকায়নি। মানে ধরুন আমেরিকা যখন শেখ হাসিনাকে চাপ প্রয়োগ করা শুরু করেছিল, তখন ইভেন আমি দেখেছি বিরোধী দল বিএনপি সহ যারা মাঠে ছিলেন, তারা প্রত্যেক একটা কথা বলতেন যে তাদের গণতান্ত্রিক লড়াইয়ে আমেরিকা বা অন্য কোনো দেশ যে ধরনের সাহায্য করবে তাকে সেটা তারা ওয়েলকাম করেন, বাংলাদেশের গণতন্ত্রের রাষ্ট্র। কিন্তু আমেরিকা আমাকে গদিতে বসিয়ে দেবে, এটা কেউ কোনোদিন প্রকাশ্যে ভাবে বলেনি। আওয়ামী লীগ বলেছে যে ভারত কে বলেছে আমাকে গদিতে রাখতে, তারা তো যেহেতু বসাতে হবে না, তারা বসেই ছিলেন। আবার বলছেন তলে তলে সব ঠিক হয়ে গেছে, দিল্লি আছে, আমরা আছি, দিল্লি আমাদেরকে ক্ষমতায় রাখবে। সে আওয়ামী লীগ এখনো নির্লজ্জের মতো ভারতের সাহায্য চাইছেন। মজার ব্যাপার হচ্ছে এই দলটা কতটা স্টুপিড কাজ করছে খেয়াল করি আমরা। মানে আগে তো গায়ের জোরে ক্ষমতায় ছিল, তাদের যে সফট স্কিল, যেটা দিয়ে বয়ান তৈরি করা, যেটা দিয়ে মানুষকে কানেক্ট করা, সেই স্কিলগুলো শেষ হয়ে গেছে। বিদ্যমান বাংলাদেশের মানুষের সামনে যে কেউ যদি বলে আমি ভারতকে বলছি আপনি আমার জন্য জনমত গঠন করুন, আপনি বাংলাদেশের বিচার ব্যবস্থা তাদের ভাষায় যাতে ঠিকঠাক মতো কাজ করতে পারে সেটাই এনশিওর করুন। একটা দলের ব্লান্ডার হওয়ার জন্য চেয়ে বেশি কিছু দরকার নেই। কিন্তু অকাট মূর্খগুলো এই একই কথা বলছেন, অবিশ্বাস্যভাবে বলছেন।
অবশ্য ভারতে আছে, ভারতের খায় পরে, ভারতকে একটু গুরুত্ব হয়তো দেখাতেই হতো, কিন্তু ভারতও স্ট্র্যাটেজিক্যালি উচিত ছিল আওয়ামী লীগকে যদি বাংলাদেশে আবার পুনর্বাসন করার চেষ্টা করে তার গা থেকে অন্তত প্রকাশ্যে আওয়ামী লীগের গায়ে যাতে ভারতের ট্যাগ এভাবে না থাকে সেটা তারা সাজেস্ট করতে পারতো। আওয়ামী লীগের সমান স্টুপিড ভারত। বাংলাদেশে তারা যা করেছে একটা লিস্ট ফরেন পলিসি আছে, কিছু লোকজন আছে, এমন কোন দেশে ভুল করতে পারে না। এত বড় স্টুপিডিটি, ডিপ্লোম্যাটিক স্টুপিডিটি ইতিহাসে খুব কম আছে। পরের প্রশ্ন, 26শে মার্চ তারা কি দেশে ফিরছেন? আসুক, আমরা চাই আপনারা সবাই দেশে আসুন, সবাই জেলে যাবেন, ন্যায় বিচার নিশ্চিত করা হবে, বাংলাদেশের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। এবং ন্যায় বিচার নিশ্চিত করা হলেই এদের এক একজনের যে শাস্তি হবে, অনেকে কথ্য ভাষায় বলে যে একবার ফাঁসি দিলে হবে না, অনেকে বলেন এইভাবে কথ্য ভাষায়, কথা ওদের পাপের বোঝা ওই পর্যায়ে গেছে প্রত্যেকের। কিন্তু যদি তাদের সে সাহসিকতা থাকে, আসুক, এসে নির্বাচন করুক। আবারও বলছি, নির্বাচনটা মানে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, যদি নিষিদ্ধ হয় তাহলে আওয়ামী লীগ দিয়ে পারবে না। পিটিআই, পাকিস্তান তেহরিক ইনসাফ, ইমরান খানের দলকে যখন দল হিসাবে না, তার মার্কা নিষিদ্ধ করা হলো, স্বতন্ত্র হিসাবে নির্বাচন করে তারা মুসলিম লীগের চেয়ে বেশি, মানে সবচেয়ে বেশি সিট কিন্তু ওই স্বতন্ত্ররা পেয়েছে, যদি কম্বাইন্ড সে তার সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি, অন্য কোনো দলকে তার পাশে পায়নি বলে। তো করুন আপনারা, বিরাট আপনাদের সমর্থন আছে, আপনারা একটু জিতে টিতে স্বতন্ত্ররা জিতে দেখিয়ে দেন, আমরা আপনাদেরকে চিনি আপনারা কারা। আসুন দেশে 26 তারিখ। আসলে এরা আসবে না, এরা তাদের যাবতীয় সম্পত্তি সব বহু আগে পাচার করে দিয়ে বসে আছে, কারণ তারা এই দেশে আর ফিরে আসবে না, এটা নিশ্চিতভাবেই জানে। কিন্তু এই কথাগুলো বলে তাদের কিছু নেতা কর্মীকে কিছুটা চাঙ্গা করে রাখার জন্য, কারণ কোনো অ্যাক্টিভিটি নাই, সেই দলটা আসলে আদতে কি করবে শেষ পর্যন্ত। তো এইসব বলে টোলে, এবং আওয়ামী লীগের স্টুপিডরা এগুলো বিশ্বাসও করে। খুব অবিশ্বাস্য একটা নিউজ আপনাদের নিশ্চয়ই চোখে পড়েছে, ডক্টর ইউনূস পদত্যাগ করেছেন, এরকম একটা খবরে যুবলীগের লোকজন একত্র হয়ে তারা বিভিন্ন জায়গায় হামলা করতে যেতে গিয়ে গ্রেফতার হয়েছে। তারা বিশ্বাস করেছে, ওই যে একটা গুজব হলো না যে কু হয়ে যাচ্ছে, ডক্টর আসিফ নজরুল নাই, উপদেষ্টা মাহফুজ নাহিদ এবং আসিফ কোথায় দুবাই পালিয়ে গেছে, গুরুত্বপূর্ণ লোকজন, ছাত্রলীগের এককালীন একজন জেনারেল সেক্রেটারি কি সভাপতি যেন ছিল সিদ্দিকী নাজমুল, তিনি আসিফ নজরুল কোথায় সেই প্রশ্ন দিচ্ছেন। তো এগুলো বিশ্বাসও করছে তাদের এই সব কিছু মূর্খ লোকজন, কিংবা হয়তো মূর্খও না, ডুবন্ত মানুষ, ওরা তো ডুবে গেছে, খড়কুটা ধরে তাদের খড়কুটা ধরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সুতরাং আমি 26 মার্চ আসবো, সেই আসবো, শেখ হাসিনাও যা বলেছেন আগে, ট্রাম্প আসবে, ওই হলে ওটা হবে, সেই হলে সেটা হবে, এগুলো বলে আসলে এদেরকে এক ধরনের চাঙ্গা রাখার চেষ্টা। কিন্তু যতই এসব ফালতু কথা বলে চাঙ্গা রাখার চেষ্টা করা হয়, ততই আমাদের কাছে আবার এই মেসেজটা ক্লিয়ার, আপনি শেষ হয়ে গেছেন। আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতারা তারা নিজেদের মধ্যে বৈঠক করছেন, সেই বৈঠকের পরিকল্পনার কোনো অংশ তারা ভারতের বিভিন্ন গণমাধ্যমকে জানাচ্ছে। তারা কিভাবে দেশে ফিরে আসবে, কি করতে চায়। প্রশ্ন হচ্ছে তাদের এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা আসলে সম্ভব কিনা, সরকারও বা তাদের এই পরিকল্পনা ঠেকাতে পারবে কিনা, এইগুলো যেমন প্রশ্ন। পাশাপাশি আরেকটি বিষয় বেশ মজার লেগেছে, তামাশাপূর্ণ মনে হচ্ছে, ভারত সহ বিভিন্ন দেশে আত্মগোপনে থাকা বা পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতারা যে বিভিন্ন গণমাধ্যমে কথা বলছে, সেটা নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এটি স্রেফ বাংলাদেশের মানুষের সঙ্গে এক ধরনের তামাশা। কেন তামাশা, আমি সেটি পরে বলছি। গত শুক্রবার ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে পালিয়ে থাকা বা আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতা সাক্ষাৎকার দিয়েছেন। তাতে তারা যে কথাগুলো বলেছেন তার কিছুটা ভিত্তি রয়েছে, আবার কিছুটা একেবারে অযৌক্তিক, মিথ্যা, আবার কোনোটি বেশ ধোঁয়াশাপূর্ণ। যেমন যারা সাক্ষাৎকার দিয়েছেন তাদের মধ্যে কারা রয়েছেন? সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক, সাইফুজ্জামান শেখর, বাহাউদ্দিন নাসিম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। যাও, তারা বলছে যে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর ইতিহাস রয়েছে, তারা এবারও পারবে, এটা আমিও মনে করি। তবে তার জন্য এখন যে পরিমাণ খেসারত দিতে হচ্ছে, আরো খেসারত দিতে হবে। তারপর যদি তারা দেশের মানুষের সঙ্গে মিশতে পারে,
কথা তো অবধারিত সত্য। তো এই প্রতিবেদনে আওয়ামী লীগের কোন নেতা তারা বলছেন যে তারা ভুল করেছেন। কি ভুল করেছেন তারা? আমরা যেটা বারবার বলে আসছি যে 5 আগস্টের আগ পর্যন্ত যে ধরনের নৃশংসতা আওয়ামী লীগের নেতাকর্মী কিংবা রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হতে দেখেছি, তার জন্য কোন ধরনের বিন্দুমাত্র অনুশোচনা কি তাদের আছে? আর তারা যে ভুল স্বীকার করেছে, তারা বলছে যে তাদের রাজনীতিতে ভুল ছিল। কোন ভুল? ছাত্র জনতার উপর স্টিম রোলার চালানো, এই ভুল? রাষ্ট্র বাহিনী যে 15.5 বছর ধরে হত্যা গুমের সঙ্গে জড়িত বা জড়িত থাকার সুযোগ দেওয়া হয়েছে আওয়ামী লীগের সরকারের স্বার্থেই, সেই ভুল? গণতন্ত্রকে ধ্বংস করে তিনটি নির্বাচন যে প্রহসনের সঙ্গে করা হলো, মানুষকে ভোটাধিকার থেকে 15-16 বছর ধরে বঞ্চিত রাখা হলো, সেই ভুল? আওয়ামী লীগের ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করা হয়নি, তারা নিজেদের কাছে ভুল স্বীকার করছে, এই বিষয়ে যথেষ্ট ধূম্রজালের সৃষ্টি হয়েছে তাদের এই বক্তব্যের মধ্যে দিয়ে। তারা আবার বলছে যে নিজেদের সম্পর্কে বলতে গিয়ে বলছেন তাদের দল এখন ছিন্ন ভিন্ন এবং ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তবে বাংলাদেশে ফিরে আসার ইচ্ছে তাদের রয়েছে। মুক্তিযোদ্ধা মন্ত্রী, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকরাম মোজাম্মেল হক বলছেন আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী এখন তাদের ঘর বাড়ি ছেড়ে আত্মগোপনে আছেন। তাদের অনেকে খাবার কিনে খাওয়ার মতো তাদের কোনো টাকা নেই। তবুও তৃণমূল কর্মীদের মনোবল শক্ত। বিদেশি আওয়ামী লীগের জনমত গঠনে সাহায্য করার জন্য আমরা ভারতের দিকে তাকিয়ে আছি এবং তাদের যে পরিকল্পনা তা হচ্ছে, সিনিয়র নেতারা মনে করছেন তাদের সবার 26শে মার্চ স্বাধীনতা দিবসে বাংলাদেশে ফিরে আসা উচিত। এই যে তাদের পরিকল্পনা, এই পরিকল্পনা কি আদৌ এত দ্রুত বাস্তবায়ন করা সম্ভব? সরকার সেটি ঠেকাতে পারবে? সরকারের ঠেকানোর খুব বেশি পরিকল্পনার কোনো প্রয়োজন নেই। আওয়ামী লীগ সরকারের মতো এই সরকারের হাতে যে ধরনের স্টেট মেশিনারিজ রয়েছে, রাষ্ট্রীয় যন্ত্র বিভিন্নভাবে কাজ করা হচ্ছে, রাষ্ট্রীয় বাহিনী, তো সেটি তারা করতে পারবে। আওয়ামী লীগ এর আগে 10 ডিসেম্বর শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে তারা কর্মসূচি দিয়েছিল, মিছিল সমাবেশ আয়োজন করেছিল, এটা একেবারে ফ্লপ হয়েছে। এরপর আবার 19শে জানুয়ারি হরতাল ঘোষণা করলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে। সেটা তো নামগন্ধ আমরা পাইনি। এখন কেন নামতে পারছে না? খুব স্বাভাবিক, এটা তো স্বীকার অস্বীকারের কিছু নেই, এটা তো বাস্তবতা। তাদেরকে নামতে দেওয়া হচ্ছে না। তারা যাও কিছু মানুষ নামতো, তাদেরকে নামতে দেওয়া হচ্ছে না। পুলিশ তারা করছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা দাঁড়িয়ে আছে যুদ্ধংদেহী মনোভাব নিয়ে, যে পেলেই পিটাবে, এবং পেটানো হয়েছে, এটা তো বাস্তবতা। শহীদ নূর হোসেন দিবসে 10 ডিসেম্বর যা কিছু ঘটেছে, অবশ্যই এগুলো কোন সুস্থ মানুষ সাপোর্ট করতে পারে। এখন বলবেন যে আওয়ামী লীগ তো এগুলো করেছে। আরে করেছে ভাই, সত্য কথা, তাহলে পার্থক্য থাকলো কি? মাহবুল আলম হানিফ বলছেন ইন্ডিয়ান এক্সপ্রেসকে 5 আগস্টের আগে হত্যাকাণ্ডের জন্য শুধু আওয়ামী লীগকে দায়ী করা অন্যায়। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও বাংলাদেশে হত্যাকাণ্ড ও সহিংসতা অব্যাহত রয়েছে, তাহলে এর জন্য দায়ী কে? এবং যদি তাকে অভিযুক্ত করতে হয়, তাহলে বর্তমান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকেও অভিযুক্ত করা উচিত। একমত। শেখ হাসিনা সরকার ফ্যাসিস্ট ছিল, শেখ হাসিনার সরকার স্বৈরাচার ছিল, অসংখ্য হত্যা গুমের সঙ্গে জড়িত। আমরা যদি এগুলো মেনে নিই, বর্তমান সময়ে যা চলছে সেগুলো আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। এবং যদি কেউ বলেন যে একটা গণঅভ্যুত্থানের পরে এরকম ঘটনা ঘটা স্বাভাবিক, ধরে নিলাম স্বাভাবিক, তর্কের খাতিরে যুক্তির খাতিরে 5 আগস্টের পরে কতদিন? 10 আগস্ট, 15 আগস্ট, 31 আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, কতদিন? 6 মাস হয়ে গেল, এখনো তো অরাজকতা চলছে। কেউ অস্বীকার করতে পারবেন না। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেছেন যে আওয়ামী লীগ নেতাদের প্রায় সবার জামিনের আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে। কথাও সত্য, ন্যায় বিচার পাচ্ছে না।
তাদের আইনজীবী নিয়োগে বাধা প্রয়োগ করা হচ্ছে, এর আগেও আমি জানিয়েছি। এবং মামলার বিভিন্ন আসামির সঙ্গে যখন তার পরিবারের সদস্য দেখা করতে চাইছেন, দেখা করতে দেওয়া হচ্ছে না। আলাদা কথা বলা, আইনি পরামর্শ নেওয়া বা দেওয়া, এগুলো তো মানবাধিকারের পর্যায়ে পড়ে, কিন্তু সেখানে গোয়েন্দা সংস্থার লোকজন থাকে, একা কথা বলা যায় না, এগুলো সত্য কথা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেছেন 2024 সালে আগস্টের আগেও আওয়ামী লীগ বহু বছর ধরে বিরোধী দলে ছিল, কিন্তু দলটি এমন পরিস্থিতির মুখোমুখি আগে কখনো হয়নি। এই কথাও সত্য, কিন্তু কেন এখন এই অবস্থা তারা কি উপলব্ধি করতে পারছে, সেগুলো খোলাসা করবে, জাতির সামনে তাদের ভুল স্বীকার করবে, আমরা জানি না। এখন তার তেমন কিছু দেখছি না। এবার মজার যে বিষয়টি, তামাশাপূর্ণ বিষয়টি প্রেস উইং এর প্রধান উপদেষ্টা, সেটি একটু বলি। এই যে সাক্ষাৎকারগুলো দিচ্ছে, তার প্রতিবাদ জানিয়ে আসছে প্রধান উপদেষ্টা প্রেস উইং। তারা বলছে যে সংঘবদ্ধ অপপ্রচারের অংশ হিসেবে পলাতক আওয়ামী লীগ নেতাদের কথার উপর ভিত্তি করে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস, এবং পত্রিকাটি যাদের বক্তব্য প্রকাশ করেছে সবাই সন্দেহভাজন, অপরাধী ও গণহত্যার অভিযুক্ত। সাংবাদিকতার মৌলিক নিয়ম অনুসরণ না করে প্রকাশিত এইসব প্রতিবেদন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যে পরিপূর্ণ। আমার কাছে কোনো তথ্য মিথ্যা বিভ্রান্তিকর মনে হয়নি। তারা যে দাবি করেছে ভুল স্বীকার, এই জায়গাটি আমার কাছে বিভ্রান্তিকর মনে হয়েছে। আর যদি বলছে সাংবাদিকতার নীতি অনুসরণ করা হয়নি, তাদের বিরুদ্ধে হত্যা, গুমের অভিযোগ রয়েছে। আচ্ছা, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি মেজর ডালিম, রাশেদ চৌধুরীরা যখন বিদেশে আছে, যাই হোক, আলোচনা হচ্ছে অন্য জায়গায়। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। তো এই স্বাধীনতা দিবসে বাংলাদেশে এই দ্বিতীয় স্বাধীনতা যেটা ছাত্ররা দাবি করছে, এটা সম্ভবত পতন হতে যাচ্ছে। বলে কেন আপনি এই কথা বলছেন? আগামী 26শে মার্চ একটা পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। তবে সবাইকে জানাইয়া টানাইয়া এই পরিকল্পনা যখন সামনে আসছে, প্রশ্ন হচ্ছে আসলে এদিনকে এই ঘটনা ঘটবে, অথবা পলাতক থাকা আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা কি এই ডাকে সামনে আসবে কিনা। তবে ডাক দিছে কে? মুক্তিযোদ্ধা মন্ত্রী, তিনিও পলাতক। মুক্তিযুদ্ধের সময় এত সাহস করে থেকে আইছিল যে এখন তিনি ভাইগা গেছেন। আর তিনার নাম হচ্ছে আকম মোজাম্মেল হক, একজন অথর্ব মন্ত্রী হিসেবে চিহ্নিত ছিলেন। কয়েকটা রাজাকারের তালিকা করছে, কোনোটারই আসলে ফাইনাল আপডেট করতে পারেন। যাই হোক, আত্মগোপনে থাকা আপনার এই আওয়ামী লীগের নেতাকর্মীরা আস্তে আস্তে ভারতীয় গণমাধ্যমকে নানান সাক্ষাৎকার দিচ্ছেন নাকি ভারতীয় গণমাধ্যম গুজব হিসাবে ছড়াচ্ছে, সেটাও একটা কথা। কারণ ভারতের মিডিয়া এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে সব গুজব ছড়ায়। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা একটা গ্রুপ করেছেন, আর সেইখানে আপা নামে শেখ হাসিনা কানেক্টেড আছেন। তো হোয়াটসঅ্যাপে এই গ্রুপে আগামী দিনে কি করণীয়, এটা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেও কিন্তু একটা বক্তব্য দিয়েছে, আপনারা দেখছেন। তো এরপরে আগামী দিনে করণীয় যে কাজটা, মানে তারা এটা সাইরা ফেলতে চায় 26শে মার্চে। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা মনে করছেন যে আগামী 26শে মার্চ স্বাধীনতা দিবসে তারা একযোগে বাংলাদেশে ফিরবে এবং কি তাদের বাংলাদেশে ফিরা উচিত। আর এই মুহূর্তে ভারতে পাড়ি জমানো যে আওয়ামী লীগের মন্ত্রী এমপি যারা আছেন, গ্রেপ্তার আতঙ্কে আত্মগোপনে দিন কাটছে। তো 6 মাস পর সাবেক কয়েকজন মন্ত্রীদের সাথে কথা বলেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস, আর তারা সেখানে ধারাবাহিকভাবে রিপোর্টগুলো দিচ্ছে। তিনি বলছেন যে সাবেক মন্ত্রী মোজাম্মেল, যে আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী এখন তাদের ঘর বাড়ি ছেড়ে আত্মগোপনে আছেন। এটা বাস্তব। তাদের অনেকেরই খাবার কিনে খাবার মতন টাকাও নেই, তবু তৃণমূল কর্মীদের মনোবল শক্ত আছে। বিদেশে আওয়ামী লীগের পক্ষে জনমত গঠনে সাহায্য করার জন্য আমরা ভারতের দিকে তাকিয়ে আছি। এটাই হচ্ছে আওয়ামী লীগের সমস্যা। বিএনপিরও একই সমস্যা ছিল, আমেরিকার দিকে তাকাইছিল হা কইরা, ছিল না স্যাংশন দিবে, নির্বাচন আসলে শেখ হাসিনার এটা করবে। তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে একটা শিক্ষা আওয়ামী লীগ এখনো নেয় নাই, যে আপনি যদি দেশের জনগণরে আপনার পক্ষে রাখতে না পারেন, বিদেশি কোনো বাবা এসা এই দেশটাকে দখল করে আপনাদেরকে ক্ষমতায় বসাবে না। ক্ষমতায় বসানোর জন্য ছাত্রদের ডাকে মানুষ নামছিল ওয়াই, কারণ মানুষ বিভিন্ন কারণে বিরক্ত ছিল আপনাদের এই পাকনা অ্যাক্টিভিটিজের জন্য। দেখেন আওয়ামী লীগের কিছু মন্ত্রী এমপি, এদের চেহারা দেখতে আমার মেজাজ গরম হয়। কেন? এরা পুরো দলটারে মারা দিয়ে গেছে, বিলিয়নস অফ ডলার এরা কামাইছে, এটাই বাস্তব। এখন এই যে বলতেছে যে ভারতের দিকে তাকায় আছে, এখনো ভারতের প্রতি এই যে গোলামি পানা মেন্টালিটি, এটা থেকে বের হয়ে আসতে হবে। কারণ
জনগণের সাথে কানেক্টিভিটি সম্ভবত এখনো করতে চান না। দেখেন এই ধরনের বক্তব্য দিলে হয় কি, যে আপনাদের প্রতি মানুষের মিনিমাম লেভেলে যদি 1% সিম্পেথি ফিরে আসছিল, এটা কিন্তু চলে যাচ্ছে। তারপরে বলছে কি, যে গত আগস্টে থানা থেকে লুট হওয়া হাজার হওয়ার ছোট অস্ত্র উদ্ধারের কোনো চেষ্টা করা হয়নি। আমাদের সন্দেহ সমুদ্র পথে আরো অস্ত্র বাংলাদেশে আসছে। পাকিস্তান যেমন একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে, তেমনি ভাবে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। এদিকে আপনার গণহত্যা সহ বিভিন্ন অপরাধে সন্দেহভাজন অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের নিয়ে প্রকাশিত প্রতিবেদনটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে আবার আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইং। তিনি বলছেন যে সংঘবদ্ধ অপপ্রচারের অংশ হিসাবে পলাতক আওয়ামী লীগ নেতাদের কথার উপর ভিত্তি করে বেশ কয়েকটি প্রতিবেদন করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। আপনার মতামত কমেন্টে জানাবেন। কারা পরবর্তীতে অর্থাৎ ডক্টর ইউনূস যে রাষ্ট্র চালাচ্ছেন সেটাকে আপনারা কতটুকু সমর্থন করেন, এটা নিয়ে আপনারা মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।